আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, আবার তোমাদের মধ্যে অনেকদিন পরে ক্লাস নিতে আসলাম। দুঃখিত তার জন্য, কারণ আমার একটু এক্সাম চলতেছিল বিধায় তোমাদের নতুন কোনো কন্টেন্ট দিতে পারি নাই আমরা। তো আবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হলাম এস এম সাজির, পড়ালেখা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গত বছর অর্থাৎ 24-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন নিয়ে, সেটা হচ্ছে বৃত্ত থেকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ আর কি বলা যায় অ্যাডমিশনের জন্য, যেহেতু রিটেনে আসে। একাডেমিকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো চলো আমরা একটু কথা না বাড়িয়ে এই কোশ্চেনটা শুরু করা যাক। তো কোশ্চেনটা আমরা একটু পরে দেখি কি বলছে। যে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়ালস টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস 14 ইকুয়ালস টু 0 বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে, স্পর্শবিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করে। এই স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার মাইক্রোফোনটাতে একটু সমস্যা করতেছে বিধায় তোমরা হয়তো বা একটু আওয়াজ বা নয়েজ পেতে পারো। তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো একটু এটা কনসিডার করে তোমরা একটু ক্লাসটা করবে আশা করি। তো যাই হোক, তো বলছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা স্পর্শবিন্দুর, আমরা জাস্ট একাডেমিকে কি দেখেছিলাম যে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে বা অন্তঃস্পর্শ করে তার শর্ত। বাট এইখানে যে জিনিসটা চাইছি সেটা হচ্ছে স্পর্শ করে এটাও তোমাকে দেখাইতে হবে, এবং স্পর্শবিন্দুর যে স্থানাঙ্ক সেটাও তোমাকে বের করে দিতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? তো দেখো, আমরা একাডেমিকে যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে কি হবে? এটা যদি সেন্টার হয়, মনে করো C1, আর এটা যদি এই বৃত্তের সেন্টার C2 হয়, আর এটা যদি এই বৃত্তের ব্যাসার্ধ দিলাম আমরা R1, আর এই বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা দেই মনে করো R2, ঠিক আছে? এই বৃত্তের ব্যাসার্ধ যদি দেই আমরা R2, তাহলে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ করলে বহিঃস্পর্শ করলে কি হবে? যে দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ C1 C2 হবে R1 প্লাস R2। আর যদি দুইটা বৃত্ত এরকম থাকে যে পরস্পরকে তারা ভিতরে স্পর্শ করেছে বা অন্তঃস্পর্শ করেছে, এরকম, তাহলে কি হবে? তাহলে এটার কেন্দ্র দিলাম আমরা ধরো C1, এটার কেন্দ্র আমাদের C2। তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি হবে? যে এদের ব্যাসার্ধের বিয়োগফল নর্মালি। আচ্ছা, এটা আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, এই হলুদটা হচ্ছে আমাদের জন্য R1, মনে করো বড় বৃত্তের ব্যাসার্ধ, আর এই সবুজটা হচ্ছে আমাদের জন্য R2, ছোট বৃত্তের ব্যাসার্ধ। যদি অন্তঃস্পর্শ করে, অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 কি হবে? R1 মাইনাস R2, ঠিক আছে? যেখানে মনে করো R1 ইজ গ্রেটার দেন R2, বা যদি মনে করো R2টা আমরা বড় নিতাম তাহলে অন্য ঘটনা ঘটবে। যাই হোক, ওকে। তাহলে আমাদের মোটামুটি বেসিক ধারণা ক্লিয়ার যে আমরা অন্তঃস্পর্শ এবং বহিঃস্পর্শ কিভাবে করাইতে পারি। তো এখন কথা হলো, আমাদের এখানে তো বলছে যে দেখাও যে স্পর্শ করে, তো বলে নাই যে অন্তঃস্পর্শ করে না বহিঃস্পর্শ করে। তাহলে আমাদের ওইখান থেকে বের করে দেখাইতে হবে যে এটা অ্যাকচুয়ালি অন্তঃস্পর্শ করতেছে নাকি বহিঃস্পর্শ করতেছে। সেই সাথে আমার একটা বিন্দু চাইছে, স্পর্শ বিন্দু। এইখানটা কি হবে বা এইখানটা কি হবে? চলো আমরা একটু কোয়েশ্চেনটা শুরু করা যাক। তো এটাকে আমরা মিশিয়ে দিলাম, এটা দরকার নেই আমাদের। তো বলছে দেখাও যে এই একটা বৃত্তের সমীকরণ, এই একটা বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে সবার আগে যে কাজ, এই বৃত্তের আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ, এই বৃত্তের আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিতে হবে। তো যেহেতু এটা একটা রিটেন কোয়েশ্চেন, সুতরাং আমরা একটু ডিটেলসেই করব, আর এটার শর্টকাট মেথডও দেখার চেষ্টা করব যদি থাকে আর কি, ঠিক আছে? এটার মোটামুটি শর্টকাট নেই বললেই চলে আর কি। তো চলো, আমাদের জন্য বৃত্ত 1, বৃত্ত 1, এটার জন্য কি হচ্ছে? এটার
কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করি। তাহলে প্রথম বৃত্ত আমাদের কি, প্রথম বৃত্তের সমীকরণটা যদি আমরা খেয়াল করি সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? কেন্দ্রের স্থানাঙ্ক C1 কি হবে বলো দেখি? ভুজের স্থানাঙ্ক কি হবে? যে x এর সহগ ডিভাইডেড বাই -2, x এর সহগ ডিভাইডেড বাই -2, যেটা কত হবে? যেটা হবে 2। এবং কোটি কত হবে? আচ্ছা, আমরা এটা কেন্দ্রের স্থানাঙ্ক না বলে আমরা কেন্দ্রের, আচ্ছা ঠিক আছে, কেন্দ্রের স্থানাঙ্ক C1, তো এটা হচ্ছে আমাদের ভুজ, এটা হলো আমাদের ভুজ। কোটি কত হবে আমাদের জন্য? কোটি হবে y এর সহগ ডিভাইডেড বাই -2, সেটা কত হবে তাহলে? সেটা হবে -3। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক, আচ্ছা দাঁড়াও, তাহলে এটা একটু আমরা সুন্দরভাবে লিখি, এটা বিষয়ে দিই আমরা। কেন্দ্রের স্থানাঙ্ক ভুজ কমা কোটি, ঠিক আছে? এভাবে লিখলে আমাদের জন্য একটু বেশি ভালো লাগবে দেখতে। তাহলে আমরা প্রথম বৃত্তের জন্য পাইলাম কেন্দ্রের ভুজ 2 এবং কোটি হচ্ছে -3, ঠিক আছে? তাহলে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক C1 আমরা কত পাইলাম প্রথম বৃত্তের জন্য? 2, -3। তাহলে এখন চলো একটু প্রথম বৃত্তের ব্যাসার্ধটাও বের করি। তাহলে ব্যাসার্ধ R1 সমান কত হবে? R1 হবে, আমরা সূত্র জানি যে √g² প্লাস f² মাইনাস c, যেখানে g কত? 2 স্কোয়ার, সরি -2 অ্যাকচুয়ালি, -2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। c কত আমাদের জন্য প্রথম বৃত্তের? c হচ্ছে 8, তাহলে -8। তাহলে ব্যাসার্ধ আমরা পাবো কত? √5, ঠিক আছে? প্রথম বৃত্তের ব্যাসার্ধ এই যে 4 এবং 9 13, -8 5 √5, ঠিক আছে? এবার সেম কাজগুলো আমরা দ্বিতীয় বৃত্তের জন্য করব। এগুলোকে একটু উপরে তুলে নেই, তাহলে আমাদের জন্য একটু জায়গা পাওয়া যাবে। ঠিক আছে, এই পাশে আমরা দ্বিতীয় বৃত্তের জন্য কাজ করি। এখন আর দ্বিতীয় বৃত্তের জন্য আমরা এত বেশি কিছু লিখলাম না। তাহলে এখন দ্বিতীয় বৃত্ত, ঠিক আছে? দ্বিতীয় বৃত্তের জন্য আমার কি হচ্ছে? কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? যে x এর সহগ ডিভাইড বাই -2, সেটা কত হচ্ছে তাহলে? -10 ডিভাইডেড বাই 2, y এর সহগ ডিভাইড বাই -2, সেটা হচ্ছে -6 ডিভাইডেড বাই -2, ঠিক আছে? তাহলে এটার স্থানাঙ্ক আমরা পাইলাম কত? 5,3। তাহলে এটা C1 না, এটা C2 দেখছি, ভুলে গেছি আমার, C2, ঠিক আছে? এখন আমরা ব্যাসার্ধ হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2 সমান হবে √g² প্লাস f² মাইনাস c, ঠিক আছে? এই বৃত্তের জন্য gf আমরা দেখি। তাহলে g হচ্ছে আমাদের জন্য -5, তাহলে ওকে, -5 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার। c কত? c হচ্ছে আমাদের 14, তাহলে -14। এটা কত হবে ব্যাসার্ধ? এটা হবে √20, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি 2√5, ঠিক আছে? আমরা দেখতে চাই এই যে দুইটা বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলো নাকি অন্তঃস্পর্শ করলো। তাহলে আমাদের বহিঃস্পর্শ বা অন্তঃস্পর্শ করার জন্য আমাদের কি দেখতে হবে? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেখতে হবে। তাহলে আমাদের C1 কত পেলাম? আমরা C1 পেলাম হচ্ছে 2, -3। C2 কত পেয়েছি? C2 পেয়েছি 5,3, ঠিক আছে? তাহলে এখন আমাদের দেখতে হবে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? চলো আমরা একটু পরের পেজে যাই। তাহলে C1 আমরা একটু মনে রাখি 2, -3। তাহলে আমাদের C1 ছিল হচ্ছে 2, -3 এবং C2 কত ছিল? C2 ছিল আমাদের জন্য 5,3,
আছে। আর আমাদের প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1 ছিল হচ্ছে √5 এবং R2 ছিল হচ্ছে 2√5। ঠিক আছে, এখন আমরা বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেখি। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সরি একটু বানানটা বলে গেছি। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1C2 কত হবে? √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তো আমরা এটার সূত্র না লিখলাম, এটা তোমরা জানোই। তাহলে এটা কি হবে? 5 - 2 হোল স্কয়ার প্লাস 3 প্লাস 3 হোল স্কয়ার। মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার। অনেক ভুল হচ্ছে, তাই না? 6 স্কয়ার, তাহলে কত হচ্ছে? 9 যোগ 36 45, তো এটাকে আমরা লিখতে পারি 3√5। তো একটু একটা জিনিস খেয়াল করো, R1 ছিল √5, R2 হলো 2√5, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী 3√5। দেখো এটা অ্যাকচুয়ালি কি R1 প্লাস R2 সমান সমান কি হচ্ছে? √5 প্লাস 2√5। এটা অ্যাকচুয়ালি কি 3√5। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো দেখি, যে C1C2 ইকুয়ালস টু R1 প্লাস R2। তাহলে এটা কি? এটা দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে। তাহলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। ঠিক আছে, বহিঃস্পর্শ করে। তাহলে আমাদের কোশ্চেনের প্রথম পার্টটা শেষ, যে বলছে যে দেখাও যে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে। তাহলে আমরা দেখাই দিলাম যে বৃত্ত দুইটা পরস্পরকে স্পর্শ করে, এবং কিভাবে স্পর্শ করে? বহিঃস্থ দিকে স্পর্শ করে। অর্থাৎ আমরা যদি চিত্র দেখতে চাই, তাহলে এটা যদি আমার মনে করো সার্কেল 1 হয়, আর একটা যদি আমি সার্কেল ড্র করি, এই যে আর একটা সার্কেল মনে করো, তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে এভাবে বহিঃস্পর্শ করছে। ঠিক আছে, যেখানে প্রথম বৃত্তের কেন্দ্র কত? আমাদের প্রথম বৃত্তের কেন্দ্র হলো, এটাকে C1 ধরি। ওকে, এটা একটু মানে চিত্রটা অনুযায়ী আমরা স্থানাঙ্ক বের করতে গেলে এটাকে C1 ধরতে হবে, কারণ দেখো প্রথম বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমার জন্য কম, সেই জন্য আমরা ধরবো এটা হচ্ছে C1। ঠিক আছে, C1 কত? 2 - 3 এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো আমাদের জন্য √5। আর এটা আমাদের C2, সেটা কত? 5,3 আর ব্যাসার্ধ হলো 2√5। এটা হলো অ্যাকচুয়ালি চিত্র। এখন আসো আমরা পরের ধাপে যাই, যে আমাকে বলছে যে এই বৃত্ত দুইটার জন্য আমাকে কি করতে হবে? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টার মনে করো, এটা হচ্ছে এই বৃত্তের জন্য সেন্টার। প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1 আমাদের জন্য, প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমাদের জন্য R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমাদের জন্য R2। ঠিক আছে, এটা R1, এটা আমাদের R2। তাহলে এখন আসি আমরা এই দুইটাকে কিভাবে স্থানাঙ্ক বিন্দু এখানে বের করতে, স্পর্শবিন্দু এখানে কিভাবে বের করতে পারি। এই যে মনে করো লাল ডটটা আমরা দেখতে পাচ্ছি, এই লাল ডটটার স্থানাঙ্ক আমরা বের করতে চাই। তো একটা জিনিস খেয়াল করো, এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমরা জানি। কেন্দ্রের স্থানাঙ্ক কত কত ছিল আমাদের? একটা ছিল 2, -3, এই ছোট বৃত্তের জন্য হচ্ছে C1 ছিল আমাদের 2, -3 অ্যান্ড C2 ছিল আমাদের জন্য 5,3। আচ্ছা, এটা আমরা একটা রেখাকে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তর সাথে তুলনা করতে পারি না? একটু খেয়াল করো দেখি, R1 এবং R2 দুইটা অ্যাকচুয়ালি অনুপাত আকারে ভাগ হয়েছে না? তুমি যদি একটা সরলরেখা কল্পনা করো এরকম, ঠিক আছে, এটাকে কল্পনা করো, এবং এই যে মনে করো যে কোনো একটা বিন্দুতে অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের জন্য এই যে
এই x1 y1, এবং এটা যদি আমরা বি প্রান্ত ধরি তাহলে বি হচ্ছে x2 y2, x2 y2, এবং এই যে এটাকে যদি m1 m2 অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা স্থানাঙ্ক বিন্দুর যে স্পর্শ বিন্দুর বা এই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাই না? সেটা হচ্ছে মনে করো x, y। তাহলে সেখানে আমরা x সমান কি দেখেছিলাম? m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এখানে অ্যাকচুয়ালি m1 আর m2 কত? r1 অ্যান্ড r2। সেটা অ্যাকচুয়ালি কত? r1 ছিল আমাদের জন্য √5 এবং r2 ছিল আমাদের জন্য কত? 2√5। তাহলে r1 এবং r2 এর অনুপাত কত অ্যাকচুয়ালি? দেখো দেখি, r1 r2 যেটা আমাদের কি m1 m2, √5 ডিভাইডেড বাই 2√5, অর্থাৎ কি 1 ডিভাইডেড বাই 2, যেটা অ্যাকচুয়ালি কত? m1 is to m2, m1 is to m2 অ্যাকচুয়ালি কত? 1 is to 2। তাহলে m1 এর মান হচ্ছে আমাদের জন্য 1, m2 এর ভ্যালু হচ্ছে 2। তাহলে সুতরাং এই সূত্রের মাধ্যমে আমরা কি স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি। তাহলে এটা একটু আমরা মিশিয়ে দিই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে এখন আমরা স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক খুব সহজেই বের করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের x1 y1, এটা হচ্ছে আমাদের x2 y2। তাহলে এখন আমরা লিখতে পারি যে স্পর্শ বিন্দুর ভুজ কি আমাদের জন্য? এটা x দিলাম, ঠিক আছে? সেটা আমাদের জন্য m1 কত? m1 হলো 1, তাহলে m1 x2, ঠিক আছে? সূত্রটা লিখেই নেই আমরা, m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে? তাহলে m1 কত আমাদের জন্য? m1 হলো 1 ইন্টু x2 এর ভ্যালু কত? 5 প্লাস m2 এর ভ্যালু কত? m2 এর ভ্যালু হচ্ছে 2, x1 এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে? ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে কত হয়? 5 যোগ 4 9 3 3, ঠিক আছে? তাহলে ভুজ হইল 3। এবার তাহলে কোটিতে আসি, স্পর্শবিন্দুর কোটি, ঠিক সেম কোটি y is equals to m1 y2 plus m1 y2 plus m2 y1 divided by m1 plus m2। তাহলে এখন যদি আমরা জাস্ট মানগুলো বসায় দেই, সেটা কি হবে? m1 এর ভ্যালু হচ্ছে আমাদের জন্য 1, y2 এর ভ্যালু কত? 1 into 3 প্লাস m2 এর ভ্যালু কত? m2 এর ভ্যালু হচ্ছে 2 এবং y1 এর ভ্যালু হচ্ছে -3 ডিভাইডেড বাই 2 প্লাস 1 3, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 3 - 6 ডিভাইড বাই 3, তাহলে অ্যাকচুয়ালি -1। -1। তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত হইলো আমাদের জন্য? 3, -1, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত হবে? স্পর্শবিন্দু স্থানাঙ্ক আমাদের কত? 3, -1, ঠিক আছে? তো আমরা চাইলে এটা একটা শর্টকাট দিয়েও করতে পারতাম। এই যে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক যখনই আমরা বুঝতে পারছি যে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত করে ফেলেছে যে r1 এবং r2 অনুপাতে, যখনই আমরা অনুপাতটা বুঝে গিয়েছি যে 1:2 অনুপাতে বিভক্ত করেছে, তখন আমরা কি করতে পারি? ওই যে আমাদের বিখ্যাত সেই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি যে এখানে এটা যদি 1:2 অনুপাত হয়, তাহলে এটা কি 3-এর জন্য দেখো 2 থেকে 5 হয়েছে, অর্থাৎ 3 অনুপাতের জন্য বেড়ে হয়েছে 5। অর্থাৎ এখন যদি আমরা ঐকিক নিয়ম খাটাই এখানে, যে 3-এর জন্য বৃদ্ধি পেয়েছে কত? 3-এর জন্য বৃদ্ধি হলো আমাদের মনে মনে দেখতেছি 3, তাহলে অতএব 1-এর জন্য বৃদ্ধি হবে 1। তাহলে 2 থেকে যদি আমি 1 বাড়াই তাহলে কত হবে? 2 + 1 3। এই যে দেখো আমাদের ভুজ কত? 3। তাহলে ঠিক অনুরূপভাবে কোটির জন্য দেখো 3-এর জন্য এখানে কমেছে কত? 6 কমেছে, তাহলে 1-এর জন্য কমবে হচ্ছে 2, তাহলে অ্যাকচুয়ালি 3 -3, সরি এটা অ্যাকচুয়ালি কমেছে না, বেড়েছে আর কি। দেখো এই যে -3-এর জন্য বেড়েছে কত? 6। এই যে -3 এর জন্য এটা অ্যাকচুয়ালি বৃদ্ধি কত?
3 এর জন্য বৃদ্ধি, কোটির ক্ষেত্রে আর কি। 3 এর জন্য বৃদ্ধি আমাদের জন্য কত? 6 হয়েছে। 3 এর জন্য বৃদ্ধি 6, তাহলে অতএব 1-এর জন্য বৃদ্ধি কত হবে? 2। তাহলে 6/3 ইজ ইকুয়ালস টু 2। তাহলে আমি যদি -3 থেকে 2 প্লাস করি, তাহলে -3 + 2 কত হয় অ্যাকচুয়ালি? 1। ঠিক আছে, এই যে দেখো 1। এটাই হলো শর্টকাট, যখনই আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। তো যেহেতু রিটেনে আসছে এটা, সুতরাং আমাদের এইভাবে করে দেওয়াটাই উত্তম। ঠিক আছে, এই শর্টকাটটা আমরা শুধু মনে মনে বা এমসিকিউ যখন আসবে তখন আমরা করতে পারবো, এছাড়া এই শর্টকাটটা আমরা যেন কোনোভাবেই অ্যাপ্লাই না করি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।